চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ৩,২২,০০০ কোটি টাকার কিছু বেশি, যেখানে এনবিআর আদায় করতে পেরেছে 2,৬৫,০০০ কোটি টাকা। রাজনৈতিক অনিশ্চিত পরিস্থিতিতে ব্যবসা বাণিজ্যে মন্দায় আহরণে পিছিয়ে রয়েছে প্রতিষ্ঠানটি লক্ষ্যমাত্রার তুলনায়। এই পরিস্থিতিতে আবার এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে রাজস্ব কর্মকর্তারা কর্মবিরতি পালন করছেন প্রায় এক সপ্তাহ ধরে। আমদানি কার্যক্রম এরই মধ্যে বাধাগ্রস্ত হচ্ছে আন্দোলনের কারণে। মঙ্গলবার অর্থ উপদেষ্টার সাথে ফলপ্রসূ বৈঠক না হওয়ায় ২৬ মে থেকে পূর্ণাঙ্গ কর্মবিরতির ঘোষণা দেন আন্দোলনরত রাজস্ব কর্মকর্তারা। অচলাবস্থা কাটাতে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপিও দেন কর্মকর্তারা। এখন আমরা প্রধান উপদেষ্টার কাছে আমরা যে ৫ জন যাচ্ছি সেই ৫ জন এখানে সাইন করেছি। আমরা যাচ্ছি, আপনারা দোয়া করবেন। এনবিআর বিলুপ্তিকে ঘিরে রাজস্ব কর্মকর্তাদের এমন আন্দোলন নতুন করে অর্থনীতিতে সংকটে ফেলবে বলে মনে করেন গবেষকরা। তারা যে আজকে যে ট্যাক্স কালেক্ট করছে না, এখন আসে আপনার ইম্প্যাক্ট তো অবশ্য হবে। ট্যাক্স রেভিনিউ কালেকশনের তো 12টা বাজবে, টার্গেট অ্যাচিভ করবে না, এমনিতে আমরা পিছনে আছি। এটা রেখে দিলাম, ঠিক আছে, রাষ্ট্র চলবে না, কিন্তু আপনার যে একটা কন্টেইনার আছে চিটাং পোর্টে, যেটাতে পচনশীল দ্রব্য থাকলে সেটা কি হবে? ব্যবসায়ীরা এই অচল অবস্থার অবসান চান। আলোচনা সমালোচনা অনেক থাকতে পারে, সমস্যা থাকতে পারে, বা সেটার জন্য পুরো দেশকে এফেক্ট করা বা জাতিকে এফেক্ট করা বা অর্থনীতিকে এফেক্ট করা, আসলে এটা তো সাধারণ মানুষ বা সাধারণ ব্যবসায়ীদের কাম্য না। যে অবস্থার মধ্য দিয়ে রাজস্ব কর্মকর্তাদের আন্দোলন এই অবস্থায় পৌঁছালো, তাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সমালোচনা করে গবেষকরা বলছেন কর্মকর্তাদের দাবির কথা শুনে তার টেকসই সমাধান করা দরকার। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। নজিরবিহীন জালিয়াতির মাধ্যমে ব্যাংকের আড়ালে সাধারণ মানুষের অর্থ লুটে নেয় দুষ্টচক্র। আওয়ামী লীগ সরকারের আশ্রয়ে অভিনব কায়দায় পাচার হয়েছে এসব অর্থ। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর লাপাত্তা এসব দুর্বৃত্তও। এতে বিপাকে পড়েছেন আমানতকারীরা। গ্রাহকের আমানতের সুরক্ষা দিতে সম্প্রতি ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ জারি করে সরকার। এখন যে কোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে সাময়িকভাবে সরকারি প্রতিষ্ঠানের মালিকানায় নিতে পারবে বাংলাদেশ ব্যাংক। এর বাইরে অস্থায়ী প্রশাসক নিয়োগ, মূলধন বৃদ্ধি, শেয়ার হস্তান্তর সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার ক্ষমতা পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া দুর্বল ব্যাংকগুলোকে সংস্কারের আওতায় আনতে এক বা একাধিক ব্রিজ ব্যাংক প্রতিষ্ঠা করার সুযোগও আছে। আমরা তো এই আইনের জন্য অপেক্ষা করছিলাম, কি করব। পিসমিল ভিত্তিতে অনেক সার্কুলার হচ্ছিল, কোনো বিআরপিডি, কোনো ডস, এপিপিডি, বিভিন্ন জন করছিল। এখন একটা সিঙ্গেল আমলার মধ্যে এসে সমন্বিতভাবে কর্মপন্থা স্থির করে কাজ করা হবে। বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে আইনের যথাযথ বাস্তবায়ন এবং সরকারি ব্যাংকের ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের হস্তক্ষেপ বন্ধে আইনগত বাধা দূর করার তাগিদ তাদের। আমানতকারীরা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় তাদের সুরক্ষার জন্য, এবং ব্যাংকটা যেন বন্ধ না হয় না, এই ধরনের আইন দেশে ছিল না। সমস্ত কিছুই সরকার বা গভর্নমেন্টের উপর নির্ভর করতে হতো, যেটা হয়তো অনেক সময় রাজনৈতিক বিবেচনার মধ্যে পড়ে যেত। সেটা থেকে এটা বাংলাদেশ ব্যাংকের হাতে আসাতে আমরা মনে করি এটা একটা ভালো পদক্ষেপ। তবে আইনের প্রয়োগের ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর অভিজ্ঞতা আমলে নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। দুর্বল ব্যাংক যেগুলি আছে সেগুলোর শেয়ার তো সাধারণ শেয়ার হোল্ডাররা কিনতে চাইবে না। যদি সরকারি প্রতিষ্ঠানকে কিনতে লাগে বা সরকারি ব্যাংকে কিনতে লাগে, তাহলে এমনিতেই কিছু কিছু সরকারি ব্যাংকের অবস্থা দুর্বল। তাদের দুর্বলতা আরও গভীরতর হয় কিনা সেটাও দেখার বিষয় আছে। ব্যাংক খাত সংকট ব্যবস্থাপনা কাউন্সিল নামে 7 সদস্যের আন্তঃপ্রাতিষ্ঠানিক সংস্থা গঠনের কথা বলা হয়েছে অধ্যাদেশে। এই কাউন্সিল সংকট ব্যবস্থাপনা কৌশল ও আপৎকালীন বিকল্প পরিকল্পনা তৈরি করবে। রিদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। মৌলভীবাজার জেলার সীমান্ত এলাকা রাজঘাট ও সিন্দুরঘাট ইউনিয়ন, এই দুটি পথে দিনে দুপুরেই ভারত থেকে আসছে মাদকদ্রব্য। 3 থেকে 400 টাকার বিনিময়ে এগুলো পরিবহন করছে স্থানীয় বাসিন্দারাই। একই অবস্থা জেলার কমলগঞ্জ, কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলার সীমান্ত ঘেঁষা 20টি এলাকার। এসব এলাকা দিয়েও নিয়মিত হচ্ছে চোরাচালান। রাত্রে ঢুকে, আমরা তো রাত্রে এইসব ঘোরাঘুরি করি না, তারা তো ব্যবসা মানুষ, বুঝুন, বোতল উতল নিয়ে যায়, ফাইল উইল নিয়ে যায়, এর মধ্যে ওই কি বলে ট্যাবলেট নিয়ে যায়। আর ইংলিশ ফাইল
আর ছোট বোতল নিয়ে আসেন। এদিকে দিন দিন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পুশ ইনের ঘটনা। প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনী এই সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিচ্ছে নারী শিশু সহ অনেককে। আতঙ্কে দিন পার করছেন স্থানীয়রা। এটা আমাদের শ্রমিকের মধ্যে কিন্তু নাই, তো করে বাইরা লোক আছে করে যায়, কোন সময় কি করে এটা আমরা কিন্তু নিজের চোখে পর্যন্ত দেখতে পাই। অনেক কিছু লোকজন আইছে ভারত থেকে, বাড়ির পাঞ্জরি তো বর্ডার, ভয়টাই লাগে। আপনার ব্যবসা বাণিজ্য করলে আতঙ্কের মধ্যে থাকতে হয়। অনুপ্রবেশ ঠেকাতে নজরদারির পাশাপাশি টহল জোরদার ও তল্লাশি চৌকি বৃদ্ধির কথা জানালেন পুলিশ সুপার। কোনো অবস্থাতেই বর্ডার অতিক্রম করে বাংলাদেশে না আসতে পারে, সেজন্য আমাদের মৌলভীবাজার জেলার সীমান্তবর্তী যে 5টা থানা আছে, সে 5টা থানায় আমরা নজরদারি বৃদ্ধি করেছি। বিশেষ করে চেকপোস্ট বাড়িয়েছি, টহল বাড়িয়েছি এবং জনসংযোগও বাড়িয়েছি। সেই জনসংযোগের প্রেক্ষিতেও আমরা কিন্তু বেশ কিছু উপকার পেয়েছি। মৌলভীবাজার জেলা সংলগ্ন আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্য 272 কিলোমিটার। গেল এক সপ্তাহে এই সীমান্ত দিয়ে 3 শতাধিক মানুষ অনুপ্রবেশ করলেও বিজিবির হাতে আটক হন 149 জন। ডিভিসি নিউজ ডেস্ক। আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে 2018 সালে একতরফা জয় পান সাদিক। এরপর 5 বছর পদে থাকার সুবিধা আদায় করেছেন তিনি পদে পদে। তার বিরুদ্ধে রয়েছে নকশা বহির্ভূত বহুতল ভবন থেকে জরিমানার নামে চাঁদাবাজি, হাউজিংয়ে অনিয়মতান্ত্রিকভাবে জমি বরাদ্দ দিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ। নগরের 17টি বাজার এবং 2টি বাসস্ট্যান্ড নামমাত্র টাকায় ইজারাই কেবল দিয়েছেন তাই নয়, ইজারার প্রায় 13 কোটি টাকা পায়নি সিটি কর্পোরেশন। এমনকি বরিশাল ক্লাব দখল করে সেখান থেকেও কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। যে কাগজগুলো উনি সভাপতি হিসেবে দায়িত্বে থাকাকালীন অবস্থায় খরচগুলো দেখাইছে বা খরচগুলো করছে, বিল ভাউচার ছিল, এগুলো সবই গায়েব হয়ে গেছে। 150-এর উপরে সদস্য নিচ্ছে, যা কয়েক কোটি টাকার মতো হবে। সাদিকের চাঁদাবাজির টাকা উত্তোলনে ক্যাশিয়ারের দায়িত্বে ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদ আহমেদ মান্না, শিল্প বিষয়ক সম্পাদক নীরব হোসেন টুটুল, জেলা ছাত্রলীগের সহসভাপতি সাজ্জাদ সেরনিয়াবাদ, রাজীব খান ও আতিকুল্লাহ মুমিন এবং মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রইস আহমেদ মান্না। সাদিকের আজ্ঞাবহ ক্যাশিয়ারদের মাধ্যমে 52টি খাত থেকে প্রতিদিন লাখ লাখ টাকা উত্তোলন করে তা আত্মসাতের অভিযোগ সাবেক এই মেয়রের বিরুদ্ধে। মানুষ একটা প্ল্যান করলে পরে সেই প্ল্যানের সঠিক সময় পেত না, মানুষ চাঁদা দিতে হতো। রাজীব, ওই সাজ্জাদ, এদেরকে মাস্টার হলে চাকরি দিছে, এক একজনে এক একটা সেকশনের প্রধান বানাই দেয়। তারপর তার শুরু হয় তার রাজত্ব, রাজত্ব। কেশিয়ার বাহিনী ছিল, বড় কেশিয়ার সাহেব টুটুল মামা হিসাবে 52টা সেকশন, মানে খাত থেকে সে প্রায় কয়েক লাখ টাকা আদায় হতো। সেই অনিয়মের বিচার চাইলেন মেয়র নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ডক্টর মনীষা। সাদিক আব্দুল্লাহর দুর্নীতির উদাহরণটাকে যেরকম আমাদের দেখতে হবে, ওইটার বিরুদ্ধে যেরকম আমাদের ওই সময়ও প্রতিবাদ জারি ছিল, এখনও কিন্তু জনগণের সিটি কর্পোরেশন তৈরি করার জন্য আমাদের সবাইকে সোচ্চার হতে হবে, সচেষ্ট হতে হবে। সাবেক সিটি মেয়র সাদিকের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির বিষয়টি স্বীকার করে প্রধান নির্বাহী কর্মকর্তা বললেন, অডিট প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে। অনিয়ম হয় তাহলে আমরা অবশ্যই ধরতে পারবো এবং সে বিষয়ে অবশ্যই আমরা ব্যবস্থা নিতে পারবো। মিনিস্ট্রি থেকে একটা অডিট টিম আসছে, আমি তাদেরকে বলে দিয়েছি আপনি শতভাগ নিরপেক্ষভাবে অডিটটা করে দেবেন। এখানে আমার পক্ষ বা সেই পক্ষ কোনো পক্ষ দেখার দরকার নেই। লুটপাট ও দুর্নীতিতে শুধু সাদিক নয়, মেতেছিলেন তার স্ত্রী, শ্যালক ও শ্বশুর সহ দলীয় অনুসারীরাও। 5ই আগস্টের পর সবাই এখন পলাতক। ডিবিসি নিউজ ডেস্ক। 2022 সালের বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন নিয়ামতপুর আনোয়ারপুর সড়কটি সংস্কারের কাজ পায় ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান MS সালেহ আহমেদ ও কামরুল অ্যান্ড ব্রাদার্স জয়েন্ট ভেঞ্চার। সম্প্রতি 36 কোটি 65 লাখ টাকা ব্যয়ে 9 কিলোমিটার সড়ক সংস্কারের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সড়কের অনেক জায়গায় বালু পাথর বিটুমিন ব্যবহার না করে মাটির উপর দেওয়া হয়েছে কার্পেটিং। এতে হাত দিয়ে টান দিলেই উঠে যাচ্ছে কার্পেটিং। এটা ডুপ্লিকেট কাজ করছে ওদের না, সরকার উঠে যায় রাস্তা। আমরা কিছু অবজেকশন দেওয়াতে এই রাস্তাটা মোটামুটি এই জায়গাটা ডাবলিং করছে এক সাইড, আবার সেই সাইড করছে না হয় দেখেন। নতুন এই সড়ক হস্তান্তরের আগেই কোথাও দেখা যাচ্ছে গর্ত, দুপাশের অনেক জায়গায় কাজ রয়ে গেছে অসম্পূর্ণ। আর ওই সাইডটা ফাঁকা ফাঁকা রয়েছে, গালা ঠিক মতো লাগছে না,
এই গোসা খাইলে আবার উঠে যাইব। এ অবস্থায় সড়ক ও জনপথ বিভাগ বলছে অনিয়ম করলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। এই বিষয়ে আমাদের ডিপার্টমেন্টালি আমরা নিজেরা এটা পরীক্ষা নিরীক্ষা করছি। পরীক্ষা নিরীক্ষা সম্পূর্ণভাবে শেষ হওয়ার পরে, কাজ ত্রুটিমুক্ত হওয়ার পরেই বিলপত্র প্রদান করব। সড়ক সংস্কার কাজের অনিয়ম দুর্নীতি বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। এই দৃশ্য টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালত চত্বরের সামনের সড়কের। ব্যস্ততম এ রাস্তায় সৃষ্টি হয়ে আছে গর্ত, বের হয়ে আছে রড। জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তা ব্যবহার করছে টাঙ্গাইলের 12টি উপজেলা সহ বেশ কয়েকটি জেলার মানুষ। শুধু তাই নয়, এই রাস্তা ব্যবহার করে যাতায়াত করেন জেলা প্রশাসক, পৌরসভার প্রশাসক, পুলিশ সুপার ও জেলা জজ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। নতুন বাসস্ট্যান্ড এলাকার যানজটের ভোগান্তি এড়াতে জেলা সদর সড়কটি বাইপাস হিসাবে ব্যবহার হয়ে আসছে। দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় ছোট বড় গর্ত তৈরি হওয়ায় ঘটছে দুর্ঘটনা, ক্ষতি হচ্ছে জানমালের। এই রাস্তায় গাড়ি চালাতে খুব মজা লাগে, মাজা ভাঙে, গাড়ি ভাঙে, খুব ভোগান্তির মধ্যে আছি। গাড়িরও অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। বৃষ্টির সময় এরকম পানি জমে যায় যে এখানে হঠাৎ করে পায়ের নিচে যে রড ঢুকে বলো এটাও বোঝা যায় না। ভাঙাগুলো যদি একটু সমান করে দিত তাহলেও মানুষজন চলতে পারতো। এখানে অনেক গাড়ি উল্টে পড়ে যায়। এই রাস্তাটা অতি শীঘ্রই মেরামত করে দেওয়ার জন্য সরকারের কাছে আমরা জোর সুপারিশ করছি। বরাদ্দ পেলেই দ্রুত কাজ করার কথা বলছে গণপূর্ত বিভাগ। কোর্টের মাঝখানে যে রাস্তাটা ওইটা আমি করে দেবো, এটা এই মাসে টেন্ডার হয়ে যাবে। তো প্রায় 200 ফিট হবে। ওইটা বরাদ্দ হয় না, ওইটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ওইটা ওনারা প্রস্তাবটা পাঠিয়েছেন। অন্যদিকে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পৌর কর্তৃপক্ষ। আমি ক্যামেরার সামনে বলার আমার সুযোগ নাই। আমি তো বললাম পত্রিকার জন্য হয়, আমি বলছি আমি কোনো সমস্যা নেই। সরকারি কর্মচারী হিসেবে আমার সরকারের নির্দেশনা মানতে হবে। পৌর কর্তৃপক্ষের অবহেলায় গুরুত্বপূর্ণ অন্তত 10টি সড়কে খানাখন্দর সৃষ্টি হয়েছে, যা বৃষ্টির সময় চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার দিঘিরপাড় এলাকার মৎস্য খামারি আব্দুল্লাহ আল বাদল গেল বছর বন্যায় সব হারিয়ে এবার পাহাড়ি ঢলে মহারশ নদীর দিকে তাকিয়ে কপালে চিন্তার ভাঁজ। 6 ইঞ্চি জায়গা মাত্র ছিল, এর উপরে যদি একটা পানি আসে কোনোভাবেই এবার এই ক্ষয়ক্ষতি থেকে মনে হয় বাঁচা যাব না। দিঘিরপাড় ফাজিল মাদ্রাসার অবস্থাও বেহাল। গেল 2 বারের বন্যায় কোনো মতে টিকে থাকলেও এবারের পাহাড়ি ঢলে হুমকির মুখে এই শিক্ষা প্রতিষ্ঠানটি। জরুরি প্রতিরক্ষার নামে জরাজীর্ণ বাঁধের মাটি কেটেই দায় সারছে পানি উন্নয়ন বোর্ড। স্থানীয়দের অভিযোগ, নির্দেশনা অনুযায়ী কাজ না হওয়ায় প্রতি বছরই মহারশির ভাঙনে ভয়াবহ ক্ষতির মুখে পড়ে ঝিনাইগাতিবাসী। বৃষ্টির পানি বাঁধ ভেঙে গেছে, রাস্তা ভেঙে গেছে। বাঁধ কাইটে আবার বাঁধ বাঁধা, এটা আসলে আমরা এলাকাবাসী ঠিক বুঝতেছি না যে এটা কি ধরনের এটা উপকার আমগর হইতেছে। একই অবস্থা মালিঝি নদী তীরবর্তী হাতিবান্ধা এলাকায়। গেল 2 বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত কাঠের সাঁকো নিজেদের টাকায় মেরামত করে কাজ চালিয়েছেন সাধারণ মানুষ। সবশেষ পাহাড়ি ঢলে 2টি সেতু ক্ষতিগ্রস্ত হয়ে যোগাযোগ ব্যাহত হচ্ছে। প্রতি বছর এভাবে পানি আসে আমাদের পুরোটা ভেঙে জায়গা, বাড়ি ঘর তলায় যাচ্ছে, পুল নাই, কিছু নাই, আমরা যাওয়ার পাই না। এখানকার চাল নিয়ে যে কিভাবে যাবো। এদিকে বাঁধ সংস্কারে অনিয়মের বিষয়ে জানেন না নির্বাহী প্রকৌশলী। এখানে জিওব্যাগ যেগুলো জিওব্যাগ বা সিনথেটিক ব্যাগ, যেটাই আপনার করতেছে বাঁধের হাইট বাড়ানোর জন্য, এটা ডাম্পিং এর জন্য না। কিন্তু এরকম কোনো খবর আমি পাইনি। বালি ম্যানেজ না হওয়া পর্যন্ত আর এখানে ঝিনাইগাতিবাসী বলছেন, মহারশী বেড়িবাঁধ নির্মাণ না হলে স্থায়ী সমাধান সম্ভব নয়। ডিবিসি নিউজ ডেস্ক। দুই সালের ভয়াবহ ঘূর্ণিঝড় সিডরের কথা এখনও ভুলতে পারেনি পটুয়াখালীর গলাচিপাবাসী। সেদিন কলাগাছিয়া ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডে বেড়িবাঁধ ভেঙে কেড়ে নেয় 7 জনের প্রাণ। অনেক পরিবার হয় সর্বশান্ত। এলাকার মানুষের বড় প্রত্যাশা ছিল উঁচু বেড়িবাঁধ, কিন্তু 17.5 বছরেও তা বাস্তবায়ন হয়নি। এমনকি সম্পূর্ণরূপে মেরামত হয়নি বিধ্বস্ত বেড়িবাঁধও। এখনো যে অবস্থায় আছে তাতে রাতে ঘুমালে আমরা স্বপ্নে দেখি যে আবার বন্যা আসতেছে। আমরা কর্তৃপক্ষকে কাজ করার জন্য বলছি এবং অনুরোধ করছি। 10-12টা রাস্তা গেছি, এখন যদি আপনারা যদি এইটার উপর একটু খেয়াল করেন, যদি একটু আপনারা একটু ব্লক বা বালুর বস্তা রাস্তা ফালান, আশা করি এটা টেকবে।
বেড়িবাঁধে মানববন্ধন করে শত শত ভাঙন কবলিত এলাকার লোকজন। দাবি একটাই, টেকসই বেড়িবাঁধ নির্মাণ। মাননীয় উপদেষ্টার কাছে আমাদের আবেদন, আপনি পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে অতি সত্বর আপনি এখানে ব্লক ফেলে এই বেড়িবাঁধ রক্ষা করুন। বরিশাল, পটুয়াখালী এবং ডিসি মহোদয়, গলাচিপা উপজেলার আপনার ইউনো মহোদয় থেকে শুরু করে সবার কাছেই আমরা স্মারকলিপি পৌঁছেছি, কিন্তু কোনোভাবেই আমাদের কোনো কাজে আসছে না। তো এখন আমরা জোর দাবি জানাচ্ছি এলাকাবাসীকে সাথে নিয়ে যে অতি দ্রুত যাতে আমাদের এই সংস্কার করা হয়। তবে স্থানীয়রা বলছে শুধু আশ্বাস নয়, এবার টেকসই বেড়িবাঁধ বাস্তবায়ন চান তারা। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ। ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর যত্নে এখন ব্যস্ত সময় পার করছেন খামারিরা। নরসিংদীতে ৮,৮৪৯টি খামারে প্রস্তুত করা হচ্ছে কোরবানির পশু। গরু, মহিষ, ছাগল, ভেড়াকে মোটাতাজা করতে ব্যস্ত খামারিরা। এবছর নরসিংদীতে ৮৫,০০০ কোরবানির পশুর চাহিদার বিপরীতে ৯৫,০০০-এর উপরে পশু আছে, কিন্তু গোখাদ্যের দাম বাড়ায় পশু লালন পালনে করতে হচ্ছে বাড়তি খরচ। আমরা খামারিরা হয়তো তাদের লাভ বা কিছুটা প্রফিট রাখতে পারবে। খাবার যেটা আছে সবকিছু আমাদের বাংলা দানাদার খাবার। এদিকে কোরবানির পশু মোটাতাজা করতে খামারিরা যাতে কোনো অসদুপায় না নিতে পারে সেদিকে তৎপর জেলা প্রাণী সম্পদ বিভাগ। অন্যদিকে পশু আমদানি বন্ধেও সজাগ রয়েছে সরকার। অসদ উপায় কৃত্রিমভাবে ওষুধপত্র খায় গরুকে মোটাতাজা না করতে পারে সে লোকে আমরা প্রতিনিয়ত খামারিদের সাথে প্রশিক্ষণ দিচ্ছি। কোরবানিতে কোনো ক্রমে যেন বাহির থেকে কোনো গবাদি পশু এসে যেন আমাদের দেশের গবাদি পশু চাইতে কমায় না দেয়। এদিকে বড় গরু নিয়ে হতাশায় মেহেরপুরের খামারিরা। ছোট ও মাঝারি গরুর চাহিদা থাকলেও বড় গরুর ক্রেতা কম বলছেন খামারিরা। অন্যদিকে গোখাদ্যের বাড়তি দামেও পশুপালনে খরচ পড়ছে বেশি। বর্তমানে প্রতিযোগিতার বাজারে যে পরিমাণ খাবার খরচ এগুলা উঠছে না। এবার বড় গরুর চাহিদা কম, কারণ বড় গরু বিক্রি হচ্ছে না, খামারিরা আসেনি মেহেরপুরে। দেশের রাজনৈতিক অস্থিতিশীলতাকেই বড় গরুর চাহিদা কমার জন্য দায়ী করছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। 5 আগস্টের পরবর্তীতে অনেক টাকা দাম দিয়ে কিছু কিনতে চাচ্ছে না, আবার মাঝে মাঝে দুই একটা ঘটনাও তো ঘটেছে যে ঘটনার পরিপ্রেক্ষিতে বড় গরুতে কেউ হাত দিতে চায় না। মেহেরপুরে কোরবানির জন্য 17,971টি গরুর চাহিদা থাকলেও লালন করা হয়েছে 53,297টি। নাজমুস সাকিব সামি, ডিবিসি নিউজ ডেস্ক। আবারও শিরোনামে বিশ্বের শীর্ষ ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন। যুক্তরাষ্ট্রের সিনেটে এক গুরুত্বপূর্ণ ক্রিপ্টো বিল নিয়ে আলোচনার খবরে বেড়েছে বিটকয়েনের দাম। ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, বাজার পর্যবেক্ষকদের মতে এ সপ্তাহেই মার্কিন কংগ্রেসে পাশ হতে পারে স্টেবল কয়েন সংক্রান্ত একটি বিল, যা যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো ক্রিপ্টো মুদ্রাগুলোর জন্য নীতি নির্ধারণ করবে। স্টেবল কয়েন যেমন টিথার ও ইউএসডি কয়েনের দর মূলত ডলারের সাথে যুক্ত থেকে ওঠানামায় স্থিতিশীল থাকে। এগুলোর জন্য সুনির্দিষ্ট বিধান যুক্তরাষ্ট্রে এক বৈপ্লবিক পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। গেল 2 সপ্তাহ ধরে স্টেবল কয়েনের ধারাবাহিক উত্থান চলছে। বিশেষজ্ঞদের একাংশ বলছে, ক্রিপ্টোতে বিনিয়োগ বাড়ায় যুক্তরাষ্ট্রে আবার মুদ্রাস্ফীতির সংখ্যা দেখা দিয়েছে। বিশেষ করে আমদানি পণ্যের শুল্ক নিয়ে নতুন আলোচনা হচ্ছে। এদিকে বিলের বিরোধিতা করেছেন সিনেটর এলিজাবেথ ওয়ারেন সহ বেশ কয়েকজন ডেমোক্র্যাট। ট্রাম্প পরিবারের দুর্নীতিপূর্ণ ক্রিপ্টো কর্মকাণ্ড ঠেকাতে প্রস্তাবিত খসড়া কার্যকরী হবে না বলেও মন্তব্য ডেমোক্র্যাটদের। সঞ্জিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক।